গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা শঙ্খনীল কারাগার। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। 23 বছর আগে মা এসেছিলেন আমাদের ঘরে। 23 বছরে একটিবারের জন্য নিজের বাবার প্রকাণ্ড বাড়িতে যাননি। কতই বা দূর, বাসে চোর আনার বেশি লাগল না। এত কাছাকাছি থেকেও যেন তিনি ধরাছোঁয়ার বাইরে গৃহে 23 বছর কাটিয়ে দিলেন। হাসপাতালে মার চারপাশে তার পরিচিত আত্মীয় স্বজনেরা ভিড় করলেন। নানাজানকে প্রথম দেখলাম আমরা। সোনালি ফ্রেমের হালকা চশমা, ধবধবে গায়ের রং। শাহজাহান নাটকে বাদশাহ শাহজাহানের চেহারা যেমন থাকে ঠিক সেরকম তোমার আপত্তি আছে? বাবা চুপ করে রইলেন। নানাজান কথা বলছিলেন এমন সুরে যেন তার বাড়ির কোনো কর্মচারীর সঙ্গে বৈষয়িক কথা বলছেন। তিনি আবার বললেন, সেখানে মেয়ের মার কবর আছে, তার পাশে সেও থাকবে। 23 বছর পর মা আবার নিজের ঘরে ফিরে গেলেন। একদিন যেমন সব ছেড়ে ছুড়ে এসেছিলেন, কোনো পিছুটান ছিল না, ফিরেও গেলেন তেমনই। সুর কাটল না কোথাও। ঘর সংসার চলতে লাগলো আগের মতোই। বয়স বাড়তে লাগলো আমাদের। রুনু, ঝুনু আর মন্টু ব্যস্ত থাকতে লাগলো তাদের পুতুলের মতো ছোট্ট বোনটিকে নিয়ে, যার একটিমাত্র দাঁত উঠেছে। মুখের নাগালের কাছে যাই পাচ্ছে তাই কামড়ে বেড়াচ্ছে সেই দাঁতে। সেই সময়ে অসময়ে থ থ থ বলে আপন মনে গান গায়। আর রাবেয়া অপূর্ব মমতা আর ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাদের। সমুদ্রের মতো এত স্নেহ কি করে সে ধারণ করেছে কে জানে। বাবা রিটায়ার করেছেন কিছুদিন হলো। 10টা 5টা অফিসের বাধা জীবন শেষ হয়েছে। ফেয়ারওয়েলের দিন রুনু ঝুনু বাবার সঙ্গে গিয়েছিল। অফিসের কর্মচারীরা বাবাকে একটি কোরআন শরীফ, একটি ছাতা আর একজোড়া ফুলদানি উপহার দিয়েছে। এতেই বাবা মহা খুশি। মার অবর্তমানে যতটা শূন্যতা আসবে মনে করেছিলাম তা আসেনি। সমস্তই আগের মতোই চলছে। সব মৃত্যু সম্বন্ধে একথা হয়তো খাটে, অতি প্রিয়জন যদি পাশে না থাকে তবে কি করে বেঁচে থাকা যাবে ভাবনাটা অর্থহীন মনে হয়। মৃত্যুর জন্য মানুষ শোক করে ঠিকই, কিন্তু সেই শোক স্মৃতির শোক, এর বেশি কিছু নয়। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে মার কথা মনে পড়ে, তখন অনেক রাত পর্যন্ত ঘুম আসে না। কীটকের কথা প্রাণপণে ভাবতে চেষ্টা করি তখন, যেন সে এসে বসেছে আমার পাশে। আমি বলছি, কি কিটকি, এত রাতে আমার ঘরে ভয় করে না? কিসের ভয়? ভূতের? আমি বুঝি আগের মতো ছেলে মানুষ আছি? না, তুই কত বড় হয়েছিস। সবাই বড় হচ্ছি আমরা। হ্যাঁ, দেখেছেন আমার চুল কত লম্বা হয়েছে? তোকে বব চুলে এর চেয়ে ভালো দেখাতো। সত্যি? হ্যাঁ। কাছে আছে আপনার কাছে? কি করবি? বব করে ফেলি আবার। রাতে এ জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবি বলেই হয়তো কিটকিকে দিনের বেলায় দেখলেই লজ্জা ও সংকোচ বোধ করি, যেন একটা অপরাধ করে ধরা পড়েছি। কিটকি অবশ্য আগের মতোই আছে। হইচই করার নেশাটা একটু বেড়েছে মনে হয়। রুনু ঝুনুর সঙ্গে খুব ভাব হয়েছে, প্রায় এদের দুজনকে সিনেমা দেখাতে নিয়ে যায়। আমার নিজের স্বভাব চরিত্রে বেশ পরিবর্তন এসেছে। যখন ছাত্র ছিলাম রাত জেগে পড়তে হতো, আর দু চোখে ভিড় করতো রাজ্যের ঘুম, কষ্ট করে রাত জাগা। এখন ঘুমোবার অবসর আছে, কিন্তু চেপে ধরেছেন ইনসমনিয়া। থানায় ঘড়িতে বড় বড় ঘন্টা বেজে ছোটগুলিও বাজতে শুরু করে। ঘুম আসে না এক ফোঁটা। বিছানায় গড়াগড়ি করি, ভোর হয়। সকালের আলো দু চোখে পড়তেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। 8টা বাজার আগেই রুনু জাগায়, দাদা ওঠ, চা জড়িয়ে পানি হয়ে গেল। হোক, তোরা খা, শরীর খারাপ, আমি আরেকটু ঘুমোই। রুনু চলে যেতেই রাবেয়া আসে। প্রবল ঝাঁকুনিতে চমকে উঠে শুনি 3 মিনিটের মধ্যে না উঠলে দিচ্ছি মাথায় পানি ঢেলে। 1 2 3 4, এই দিলাম, এই দিলাম। রাবেয়াকে বিশ্বাস নেই, উঠে পড়তে হয়।
বারান্দায় মুখ ধুতে ধুতেই বাবার সকালের দীর্ঘ ভ্রমণ সেরে ফিরে আসেন। খুশি খুশি গলায় বলেন, তুই বড় লেট রাইজার, স্বাস্থ্য খারাপ হয়তে দেখি না, আমার স্বাস্থ্য আর তোর স্বাস্থ্য মিলিয়ে। সত্যি চমৎকার স্বাস্থ্য বাবার। রিটায়ার করার পর আরও ওজন বেড়েছে। আমি সব প্রশংস চোখে তাকাই বাবার দিকে। বাবা হেসে হেসে বলেন, এত রোগা তুই, কলেজের ছেলেরা তোর কথা শোনে? তা শোনে। রাবেয়া রান্নাঘর থেকে চেঁচায়, না বাবা, মোটেই শোনে না। বাবা খুব খুশি হন। অনেকক্ষণ ধরে আপন মনে হাসেন। বেশ বদলে গেছেন তিনি। বাবা ছিলেন নিরীহ, নির্লিপ্ত মানুষ। সকালে অফিসে যাওয়া, বিকেলে ফেরা, সন্ধ্যায় একটু তাস খেলতে যাওয়া, 10টা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়া। খুবই চুপচাপ স্বভাব। আমাদের কাউকে কোনো কারণে সামান্য ধমক দিয়েছেন এও পর্যন্ত মনে পড়ে না। সংসারে বাবার যেন কোনো অস্তিত্ব নেই। আমাদের নিয়ে আর মাকে নিয়ে আমাদের সংসার। বাবার ভূমিকা নেপথ্য কোলাহলের। কেউ আমাদের দাওয়াত করলে এলেই মাকেই বলতো। বাড়িওয়ালা ভাড়া নিতে এসে বলতো, খোকন, তোমার মাকে একটু ডাকতো। অথচ বাবা হয়তো বাইরে মোড়ায় বসে মন্টুকে অঙ্ক দেখিয়ে দিচ্ছেন। এখন বাবা ভীষণ বদলেছেন। বাবার সঙ্গে প্রচুর উৎসাহ নিয়ে আলাপ চালান। সেদিন ওভারসিয়ার কাকুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সারাদিন কাটিয়ে এসেছেন। খবরের কাগজ রাখেন দুটি, প্রতিটি খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। রাজনীতি নিয়েও আলোচনা চলে। খোকা, তোর কি ধারণা, আওয়ামী লীগ পপুলারিটি হারাবে? আমার না, আমার কোনো ধারণা নেই। ভালো করে পেপার পড়া চাই, না পড়লে কি কিছু বোঝা যায়? রাজনীতি বুঝতে হলে চোখ কান খোলা রাখা চাই, বুঝলি? কি, বিশ্বাস হলো না? না হবে না কেন? বিশ্বাস যদি না হয় কাগজ কলম নিয়ে আয়। 3 বছর পর পার্টির কি অবস্থা হবে লিখে দিই, সিল করে রেখে দে। 3 বছর পর অক্ষরের সাথে অক্ষর মিলিয়ে দেখবি। বাবার রূপান্তর খুব আকস্মিক, আর আকস্মিক বলেই বড় চোখে পড়ে। প্রচুর মিথ্যে কথাও বলেন বানিয়ে বানিয়ে। সেদিন যেমন শুনলাম, ওভারসিয়ার কাকুর ছেলের বউয়ের সঙ্গে গল্প করছেন পাশের ঘরে। এ ঘর থেকে সমস্ত শোনা যাচ্ছে। কাকু যেন বলো না মা, গতকাল রাতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি ব্যাপার চাচা যান? অনেক রাত তখন, আমি বারান্দায় ইজি চেয়ারে শুয়ে আছি। হঠাৎ ফুলের গন্ধ পেলাম, বকুল ফুলের গন্ধ। অবাক হয়ে চোখ তুলে তাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। দেখি কি, খোকার মা হালকা হলুদ রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আম গাছটার নিচে। বলেন কি চাচা? হ্যাঁ রে মা, মিনিট 3 দেখলাম। রাত কত তখন? 12টার মতো হবে। গল্পটি যে সম্পূর্ণই মিথ্যা এতে কোনো সন্দেহ নেই। গত রাতে আমার 1 ফোঁটা ঘুম হয়নি। সারা রাতই আমি বারান্দায় ইজি চেয়ারে বসে কাটিয়েছি। অথচ যে বাবা কোনোদিন অপ্রয়োজনীয় সত্য কথাটিও বলেননি, তিনি কেন এমন অনর্গল মিথ্যা বলে চলেন ভেবে পাই না। রাবে একদিন বলছিল, মা মারা যাবার পর বাবা খুব ফ্রি হয়েছেন। তার মানে? মানে আর কি, মনে হয় বাবা মার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেননি। তুই কি সব সময় বাকি বাজবুস? আহা, এমনি বললাম। কে বলেছে বিশ্বাস করতে? বিশ্বাস না করলে অবশ্য চলে, কিন্তু বিশ্বাস না করাই বা যায় কি করে? কিন্তু মার মতো মেয়ে 23 বছর কি করে মুখ বুজে এইখানে কাটিয়ে দিয়েছেন ভেবে পাই না। বাবা মার সঙ্গে হাস্যকর আচরণ করতেন, যেন মনিবের মেয়ের সঙ্গে দিয়ে প্রিয় খানসামা একজন। ভালোবাসার বিয়ে হলে এরকম হয় না, সেখানে অসামঞ্জস্য হয়, অশান্তি আসে, কিন্তু মূল সুরটি কখনো কেটে যায় না। অথচ যতদূর জানি ভালোবেসেই বিয়ে হয়েছিল তাদের। কিছুটা খালা বলেছেন, কিছু বলেছেন বাবা, রাবেও বলেছে কিছু কিছু। সে হয়তো শুনেছে মার কাছ থেকেই। সব মিলিয়ে এ ধরনের চিত্র কল্পনা করা যায়। শিরিন সুলতানা নামের 19 বছরে একটি মেয়ে সূর্য ওঠার আগে ছাদে বসে হারমোনিয়ামে গলা সাধাতো ঘড়ি কাটার মতো নিয়মে।
7টার দিকে গানের মাস্টার শৈলেন পোদার আসতেন গান শেখাতে। তিনি আধা ঘন্টা থাকতেন। এই সমস্ত সময়টা আজহার হোসেন নামের একটা গরিব আশ্রিত ছেলে কান পেতে অপেক্ষা করত ছাদের চিলেকোঠার ঘরটায়। সেখানেই সে থাকত। একদিন মেয়েটি কি একটি গান গাইল যেন, খুব ভালো লাগলো ছেলেটির। বেরিয়ে এসে কুণ্ঠিতভাবে বলল, আরেকবার গান না, মাত্র একবার। থেকে থেকে লজ্জিত ছেলেটি অপরাধী মুখে আরো 2 বছর কাটিয়ে দিল চিলেকোঠার ঘরটায়। এই 2 বছরে শিরিন সুলতানার সঙ্গে তার একটি কথাও হয়নি। শুধু দেখা গেল দুজনে বিয়ে করে 150 টাকার ভাড়ার একটা ঘুপচি ঘরে এসে উঠেছেন। কি করে এটা সম্ভব হলো তা আমার কাছে একটি রহস্য। রাবেয়ার কাছে জানতে চাইলে সে বলতো, আমি জানি, কিন্তু বলবো না। কেন? এমনি। কি করবি শুনে? জানতে ইচ্ছে হয় না? বলবো তোকে একদিন, সময় হোক। সেই সময়ও হয়নি, জানাও যায়নি কিছু, অথচ খুব জানতে ইচ্ছে করে। ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে দুপুর 12টায় একটা ক্লাস ছিল। 1টার দিকে শেষ হলো। দুপুরে রিক্সা পাওয়ার আশা কম। সব রিক্সাওয়ালা একসঙ্গে খেতে চায় কি না কে জানে। অল্প হাঁটতেই ঘামে শার্ট ভিজে ওঠার জোগাড়। ভীষণ রোদ। রাস্তার পিচ গলে স্যান্ডেলের সঙ্গে আঠার মতো এঁটে যাচ্ছিল। ছায়ায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করব কিনা যখন ভাবছি, তখন মেয়েলি গলা শোনা গেল, খোকা ভাই, ও খোকা ভাই। তাকিয়ে দেখি কিটকি সিনেমা হলে বারান্দায় দাঁড়িয়ে সবাইকে সচকিত করে বেশ জোরে সোরেই ডাকছে। কানে পায়রার ডিমের মতো 2টো লাল পাথর, চুলগুলো লম্বা বেনি হয়ে পিঠে ঝুলছে। কামিজ স্যালোরে সবাই কড়া হলদে, লাল নকশা কাটা। সুন্দর দেখাচ্ছিল, মুখ লম্বাটে, পাতলা বিস্তৃত ঠোঁট। আমি বললাম, কিরে, তুই সিনেমা দেখবি নাকি? ইয়েলো স্কাই। একা এসেছিস? না, আমার এক বন্ধু আসবে বলেছিল, এখনো আসলো না। 1:30 বেজে গেছে, এক্ষুনি শুরু হবে। টিকিট কেটে ফেলেছিস? হ্যাঁ। দে আমার কাছে, বিক্রি করে দিই একটা। তুই দেখ একা একা। আপনি দেখেন না? আমার সঙ্গে আপনার তো কোনো কাজ নেই, আসেন না। আরে পাগল নাকি? বাসায় গিয়ে গোসল করব, ভাত খাবো। আহা, একদিন একটু দেরি হলে মরে যাবেন না। একা একা ছবি দেখতে আমার খুব খারাপ লাগে। আসেন না দেখি, খুব ভালো ছবি। প্লিজ বলুন হ্যাঁ। কিটকির কাণ্ড দেখে হেসে ফেলতে হলো। বললাম, চল দেখি। ছবি ভালো না হলে কিন্তু মাথা ভেঙে ফেলবো। দুজন সিঁড়ি দিয়ে উঠছি দোতলায়। কিটকি হঠাৎ দাঁড়িয়ে বলল, দেখুন তো কি মুশকিল হলো। আবার কি? আমার বন্ধুটা এসে পড়েছে, ওই যে নামছে রিক্সা থেকে। খাটো করে ওই মেয়েটি নাকি, লালন না? হুম, ভালোই হয়েছে। দেখ তোরা দুজনে, আমায় ছেড়ে দে। না না, আসেন, এই পোস্টার বোর্ডটা আড়ালে চলে যাই, না দেখলেই চলে যাবে। তুই যা আড়ালে, আমাকে তো আর চেনে না। আহা, আসেন না। কোন দিকে গেছে? দোতলায় খুঁজতে গেছে হয়তো। কেমন গাধামি দেখেছেন? 12:30টায় আসতে বলেছি, এসেছে 1:30টায়। ছবিটা সত্যিই ভালো। কিছুক্ষণের মধ্যেই জমে গেলাম। তবে ইটালিয়ান ছবি যেমন হয়, করুণ রসের ছড়াছড়ি। ছবির সুপুরুষ ছেলেটি বিয়ে করেছে তার প্রেমিকার বড় বোনকে। খবর পেয়ে প্রেমিকা বিছানায় শুয়ে ফুলে ফুলে কাঁদছে। সেটাই দেখাচ্ছে অনেকক্ষণ ধরে। হঠাৎ সচকিত হয়ে দেখি কিটকি নিজেই মুখে আধখানা রুমাল গুজে কান্নার দুরন্ত বেগ সামলাচ্ছে। চোখের পানিতে চিকচিক করছে গাল। পাশে বসা এক গোবেচোরা তরুণ পর্দা ছেড়ে কিটকিকেই দেখছে অবাক হয়ে। আমি বললাম, কিরে কিটকি, কি ব্যাপার? কিছু না, আয় আয়, ছবি দেখতে হবে না। কি মুশকিল, কান্নার কি হলো? তোর তো কিছু হয়নি। কিটকির হাত ধরতে হলো, বেরিয়ে এলাম। আলোয় এসে লজ্জা পেয়ে গেল সে। তুই একটা পাগল বলেছে আপনাকে, আর একটা বাচ্চা খুকি, আর আপনি একটা বুড়ো। তুই ভালো ভালো মেয়ে কুটকি। তোর কান্না দেখে আমার এত ভালো লেগেছে। ভালো হবে না বলছি। আইসক্রিম খাবে কিটকি? না না, না না, খেতেই হবে।
আয়, তুই সিনেমা দেখালি, আমি আইসক্রিম খাওয়াই। দেখলেন তো, কুল্লে সিকিখানা সিনেমা। আচ্ছা, তুই সিকিখানাই খাস। কিটকি সুন্দর করে হাসলো। সবুজ রুমালে নাক ঘষতে ঘষতে বলল, ছবিটা বড় ভালো, তাই না? হ্যাঁ। ইস, সবটা যদি দেখতাম। গরমে মন্দ লাগলো না আইসক্রিম। বড় কথা, পরিবেশটি ভালো। সুন্দর করে সাজানো টেবিলে সাদা টেবিল ক্লথ, বয়গুলি কেতা দুরস্ত। অসময় বলেই ভিড় নেই। কিটকি তৃপ্তির নিঃশ্বাস ফেলল। চলুন উঠি। বস আর একটু। আইসক্রিম আরও একটা নেই। ছেলে মানুষ পেয়েছেন আমাকে, না? সবুজ রুমাল বের করে নাক ঘষল কিটকি। আমার ভীষণ নাক ঘামে, খুব বাজে। না, খুব ভালো। যাদের নাক ঘামে তারা। জানি জানি, বলতে হবে না। যত সব মিথ্যে কথা। আপনি বিশ্বাস করেন? না, আমিও না। আচ্ছা, যেসব মেয়েদের গালে টোল পড়ে তাদের হাজবেন্ড নাকি খুব কম বয়সে মারা যায়। কই, তোর তো টোল পড়ে না। নাকি পড়ে? হাসি দিয়ে একটা। আহা, আমার জন্য বলছি না। আপনি ভারী বাজে। বাসায় যাবে কিটকি? চল যাই। না, আজ থাক, আরেকদিন যাব। শুক্রবারে আয়। শুক্রবারে কলেজ খোলা যে। আচ্ছা, সন্ধেবেলা আসবো। রাতে থাকবি তো? হুম। কিটকি রিকশায় উঠে হাত নাড়ল। রোদের তেজ কমে আসছে। 4টে বেজে গেছে প্রায়। প্রচুর ঘেমেছি। বাসায় গিয়ে একটা দীর্ঘ গোসল সারব। অবেলায় ভাত আর খাবো না। চাটা খেয়ে দীর্ঘ ঘুম দেব। রাবেয়া কদিন ধরে সিনেমা দেখার জন্য ঘ্যানর ঘ্যানর করছে। তাকে নিয়ে একদিন দেখলেই হয় ইয়েলো স্কাই। বাসায় এসে দেখি গেটে তালা ঝুলছে। তালার সঙ্গে আটকান ছোট্ট চিরকুট। খোকা, সবাই মিলে ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছি। সন্ধ্যার আগে ফিরব না। তুইও এসে পড়। রাবেয়া। ক্লান্তি লাগছিল খুব। কোথাও গিয়ে চাটা খেলে হতো। এই চিঠিটি সম্ভবত তোমাকেই লেখা। তাকে দেখি বেশ লম্বা নিখুঁত সাহেবী পোশাকে এক ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। কপালে দুপাশে চুলে পাক ধরলেও এখনো বেশ শক্ত সমর্থ চেহারা। তুমি বলে বলেছি, কিছু মনে পড়েনি তো? ছেলের বয়সে তুমি। না না, কিছু মনে করিনি। আমি আপনাকে ঠিক চিনতে পাচ্ছি না। চিনবে কি করে? আমি তো পরিচিত কেউ নই। রাবেয়া বলে এই বাড়িতে একটি মেয়ে আছে না? জি, আমার বোন। ছোটবেলায় সে যখন স্কুলে পড়তো তখন তার সঙ্গে আমার পরিচয় হয়। তাকে দেখলেই আমি গাড়িতে করে লিফট দিতাম। তাই নাকি? হ্যাঁ। বড় ভালো মেয়ে। অনেকদিন দেশের বাইরে ছিলাম। কিছুদিন হলো এসেছি। ভাবলাম মেয়েটিকে দেখে যাই। এসে দেখি তালাবদ্ধ। তালার সঙ্গে চিঠিখানা পড়ে দেয়াশলাই কিনতে গিয়েছি। আর তুমি এসেছো। আপনাকে বসাই। কোথায় আসেন? চা খান এক কাপ? না, আমার ডায়াবেটিস। চা থাক। তুমি এই মেয়েটিকে এই চকলেটগুলি দিয়ে দিও। আচ্ছা। ভদ্রলোক কালো ব্যাগ খুলে চকলেট বের করতে লাগলেন। বিদেশে থাকাকালীন প্রায় মনে হতো, মেয়েটির বিয়ে হয়ে যায়নি তো? হলে কোথায় হলো? না, বিয়ে হয়নি এখনো। আচ্ছা, তাহলে যাই, কেমন? রাবেয়া বেশ মেয়ে তো। পথের লোকজনের সঙ্গে ছোট বয়সী কেমন খাতির জমিয়েছে। এমন খাতির যে একেবারে বিদেশ থেকে চকলেট এনেছেন তিনি। চকলেট খাওয়া মেয়েটি এত বড় হয়েছে জানলে আর চকলেট আনতেন না নিশ্চয়ই। রাবেয়ার এমন আরও কয়েকজন বন্ধু আছে। একজন ছিল আবুর মা। কি যে ভালোবাসত রাবেয়াকে। রোজ একবার খোঁজ নেওয়া যায়। রাবেয়ার যেবার অসুখ হলো, টাইফয়েড, আবুর মা তার ঘর সংসার নিয়ে আমাদের বারান্দায় উঠে এলো। 15 দিনের মতো অসুখ ছিল। সে কদিন বুড়ি এখানেই ছিল। মা ভারী বিরক্ত হয়েছিলেন। মেয়ের অমঙ্গল হবে ভেবে তাড়িয়েও দিতে পারেননি। হঠাৎ একদিন আবুর মা আসা বন্ধ করে দিল। হয়তো চলে গিয়েছিল অন্য কোথাও, কিংবা মারা টারা গিয়েছে গাড়ি চাপা পড়ে। রাবেয়াকে ঠাট্টা করে সবাই আবুর মার সখী ডাকত। বাবা ডাকতেন আবুর নানি। রাবেয়া ডাকত না মোটেও। আবুর মার সঙ্গে রাবেয়া হেসে হেসে কথা কইছে। ছবির মতো ভাসে চোখে। ও বুড়ি, আজ কত পেয়েছ? 2 সের চাইল আর 4 আনা পয়সা। এ কাপড়টা দিছে পুরানা পল্টনে এক বেগম সাহেব। দেখি কি কাপড়?
রাবেয়া গম্ভীর হয়ে কাপড় দেখত। ভালো কাপড়। ছাপটা বালা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছাপ। রাবেয়াটা বেশ পাগলাটে, ছোট বয়স থেকেই। ও, ইনি আবেদ হোসেন। রাবেয়া হাসি মুখে বলল। চকলেটের প্যাকেট পেয়ে সে খুব খুশি হয়েছে। কোথায় দেখা হয়েছে তার সাথে? বাসায় এসেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ হলো। ছোটবেলা থেকে তোকে নাকি লিফট দিতেন গাড়িতে? হ্যাঁ, স্কুলটা অনেক দূরে পড়ে গিয়েছিল। যাওয়ার সময় বাবার সঙ্গে যেতেন, আসবার সময় প্রায়ই ভদ্রলোকের সঙ্গে দেখা হতো। আমাদের দুজনের মধ্যে খুব খাতির হয়েছিল। দাঁড়া, সবটা বলি। চা বানিয়ে আনি আগে। ঘরে আলো জ্বলছিল না, বাইরে ভীষণ দুর্যোগ। অল্প একটু ঝড় বাদলা হলেই এখানকার কারেন্ট চলে যায়। ঘরে যে একটি মাত্র হারিকেন ছিল, সেটি জ্বালিয়ে লুডো খেলা হচ্ছে। বাবাও খেলছেন বেশ সারা শব্দ করে। রুনুর গলা সবচেয়ে উঁচুতে। সে কি বাবা, তোমার 4 হয়েছে, 5 জানান যে? 5 তো উঠল। হুম, আমার বুঝি চোখ নাই? এবার থেকে তোমার দান আমি মেরে দেব। অন্ধকার ঘরে বসে বৃষ্টি পড়া দেখছি। দেখতে দেখতে বর্ষা এসে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, টিনের চালে বাজনার মতো বৃষ্টি। অপূর্ব লাগে। রাবেয়া চা নিয়ে খাটে উঠে এলো। দুজনে চাদর গায়ে মুখোমুখি বসলাম। রাবেয়া বলল, গোড়া থেকে বলি। বল। 3তে পড়ি তখন। মর্নিং স্কুল। 11টায় ছুটি হয়ে গেছে। আমি আর উকিল সাহেবের মেয়ে রাহেলা বাসায় ফিরছি। এমন সময় ওই ভদ্রলোক কি মনে করে লম্বা পা ফেলে আমাদের কাছে এলেন। আমাকে বললেন, তোমরা কোথায় যাবে? চলো, তোমাদের পৌঁছে দিই। গাড়ি আছে আমার, ওই দেখো, দাঁড় করিয়ে রেখেছি। রাহেলা বলল, আমরা হেঁটে যেতে পারবো। না না, হেঁটে যাবে কেন? এসো এসো, গাড়িতে এসো। মিষ্টি খাবে তোমরা? নিশ্চয়ই খাবে, কি বলো? ভদ্রলোক আমাদের দিকে না তাকিয়ে ড্রাইভারকে বললেন, তুমি নেমে যাও, একটা রিক্সা করে এই জিনিসগুলো নিয়ে যাও। আমি বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে চড়ার লোভ 16 আনা আছে, আবার ভয় ভয়ও করছে। রাহেলা ফিসফিস করে বলল, ও কে রে ভাই? আমি মিথ্যা করে বললাম, আমাদের একজন চেনা লোক, চল বেরিয়ে আসি। রাহেলা বলল, ছেলে ধরা না তো? তখন চারিদিকে খুব ছেলে ধরা কথা শোনা যেত। ছেলে ধরা নাকি ছেলে মেয়ে ধরে নিয়ে হোটেলে বিক্রি করে দেয়, সেখানে মানুষের মাংস রান্না হয়। কে আবার মাংস খেতে গিয়ে একটি বাচ্চা মেয়ের করে আঙ্গুল পেয়েছে, এই জাতীয় গল্প। রাহেলার কথা শুনে ভয় পেলেও হেসে উড়িয়ে দিয়ে বলেছি, ছেলে ধরা এমন হয় বুঝি? ভদ্রলোক গাড়ির দরজা খুলে আমাদের ডাকলেন। উঠে বসলাম দুজনেই। মিষ্টির দোকান দেখে তো আমি হতভম্ব। মেঝেতে কার্পেট, দেয়ালে দেয়ালে ছোট ছোট লম্বা মাদুরে, অদ্ভুত সব ছবি। টেবিলগুলোর চারপাশে ধবধবে প্লাস্টিকের চেয়ার, প্রতিটি টেবিলে সবুজ কাচের ফুলদানিতে টাটকা ফুল। ঘরের মাঝখানটায় কাচের জারে রং বেরঙের মাছ। রাহেলা পাংশু মুখে বলল, আমার বড় ভয় করছে ভাই। বলো খুকিরা, কি খাবে? কোনো লজ্জা নেই, যত ইচ্ছে আর যা খুশি। আমি নিজে মিষ্টি খাই না, তোমরা খাও। ভদ্রলোক হাড় বড়িয়ে কথা বলতে বলতে সিগারেট ধরালেন। রাহেলার দিকে তাকিয়ে বললেন, তোমার কি নাম খুকি? রাহেলা। পাংশু মুখে বলল রাহেলা। খাও খাও, লজ্জা করো না। রাহেলা কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভয় করছে, আমি বাসায় যাব। অল্প দিনেই ভয় ভেঙে গেল আমাদের। ভদ্রলোকের সঙ্গে রোজ দেখা হতে লাগলো। তিনি যেন গাড়ি নিয়ে দাঁড়িয়েই থাকতেন, আমাদের জন্যই। দেখা হলেই বলতেন, গাড়িতে করে বেড়াতে ইচ্ছে হয় খুকি? ড্রাইভার, মেয়ে দুটিকে নিয়ে একটু বেরিয়ে আসো। শুধু রাহেলাই নয়, মাঝে মাঝে অন্য মেয়েরাও থাকতো। তারা বলতো, রাবেয়া, কেউ যদি দেখে ফেলে তবে? এর মধ্যে আমি অসুখে পড়লাম। 1 মাসের মতো স্কুল কামাই, হাড় ঝিরঝিরে রোগ হয়ে গিয়েছি। পায়ের ওপর দাঁড়াতে পারি না এমন অবস্থা। মাথার সব চুল পড়ে গেছে, আঙ্গুল ফুলে গেছে। অফিস থেকে ফিরেই বাবা আমাকে কোলে নিয়ে বেড়াতেন। একদিন এমন বেড়াচ্ছেন, হঠাৎ দেখি ওই লোকটি গাইগট করে এসে ঢুকছে গেট দিয়ে।
মুখে সিগারেট, ঘন ঘন ধোঁয়া ছাড়ছে। বাবা অবাক হয়ে বললেন, কি চান আপনি? মেয়েটির অসুখ করেছে? হ্যাঁ। কি অসুখ? লিভার ট্রাবল। আপনি যদি বলেন তবে আমি একজন বড় ডাক্তার পাঠাতে পারি। আমার একজন বন্ধু আছেন। বাবা একটু রেগে বলেন, মেয়েকে বড় ডাক্তার দেখাবো না, টাকার অভাবে এই ভেবেছেন আপনি? ভদ্রলোক বললেন, কাকে দেখিয়েছেন? আপনি যদি দয়া করে। শরাফত আলীকে। ভদ্রলোক খুশি হয়ে গেলেন। আমি শরাফতের কথাই বলছিলাম। বাবা বললেন, আপনি চলে যান। কেন এসেছেন এখানে? না মানে, আর আসবেন না। ভদ্রলোক খুব দ্রুত চলে গেলেন। কথাবার্তা শুনিয়ে মা বেরিয়ে গেলেন। বললেন, কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলে? আবিদ হোসেন এসেছিল। যদিও তখন আমি খুব ছোট, তবু বাবা মা দুজনের ভাবভঙ্গি দেখিয়ে আজ করেছিলাম এই লোকটি তাদের চেনা, এবং দুজনেই কেউই চান না সে আসুক। তারপর আমার দেখিনি, তবে এই এতদিন পরে আবার এসেছেন চকলেট নিয়ে। লোকটি কে রে রাবেয়া? রাবেয়া জবাব দেবার আগেই বাবা ঢুকলেন। ভাত দিয়ে দাও মা, সকাল সকালে খেয়ে শুয়ে পড়ি। আগে চকলেট খাও বাবা, এই নাও। কে এনেছে চকলেট? খোকা, তুই নাকি? না বাবা, আবিদ হোসেন এনেছেন। বাবা একটু অবাক হয়ে বললেন, দেশে ফিরেছে জানি না তো। এক জার্মান মেয়েকে বিয়ে করেছে শুনেছিলাম, সেখানে থাকবে নাকি? আমি বললাম, আবিদ হোসেন কে বাবা? আমার একজন বন্ধু মানুষ, রেলওয়ে ইঞ্জিনিয়ার, খুব ভালো সেতার বাজাতে জানে। সকাল সকাল খাওয়া সারা হলো। একটি মাত্র হারিকেনে চারিদিক ভৌতিক লাগছে। আমাদের বড় বড় ছায়া পড়েছে দেয়ালে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় উঠেছে হয়তো, শো শো আওয়াজ দিচ্ছে। মন্টু বলল, বাবা গল্প বলেন। কিসের গল্প? ভূতের? নিনু বলল, না, আমি ভয় পাচ্ছি, হাসির গল্প বলেন। বাবা বললেন, রাবেয়া তুই একটা হাসির গল্প বল। রাবেয়ার হাসির গল্পটা তেমন জমল না। বাবা অবশ্য অনেকক্ষণ ধরে হাসলেন। রুনু বলল, মনে পড়ে আপা, মা একদিন এককানা সাহেবের গল্প বলেছিল, সেদিনও এমন ঝড় বৃষ্টি। কোন গল্পটার কথা বলছিস? ওই যে সাহেব বাজারে গেছে গুড় কিনতে। মনে নেই তো গল্পটা, বলতো। রুনু চোখ বড় বড় করে গল্প বলে চলল। রুনুটা অবিকল মায়ের চেহারা পেয়েছে। এই বয়সে হয়তো মা দেখতে এমনই ছিলেন। কেমন অবাক লাগে, একদিন মা যে গল্প করে গেছেন সেই গল্পই তার এক মেয়ে করছে। পরিবেশ বদল হয়নি একটুও। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আজও হচ্ছে। গল্প শেষ হতেই বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। টানা গলায় বললেন, শুয়ে পড় সবাই। শুয়ে শুয়ে আমার কেবলই মায়ের কথা মনে পড়তে লাগলো। বেশ কিছুদিন আগেও একদিন এরকম মনে পড়েছিল। সেকেন্ড ইয়ারে ক্লাস নিচ্ছি, হঠাৎ দেখি বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে যেন গল্প করছে। দেখা মাত্র ধক করা উঠল। বুকের ভেতরে অবিকল মায়ের মতো চেহারা, তেমনি দাঁড়াবার ভঙ্গি, বিরক্তিতে কুঁচকে নিচের ঠোঁট কামড়ে ধরা। আমি এত বেশি বিচলিত হলাম যে ক্লাসে কি বলছি নিজে বুঝতে পারছিলাম না। ক্লাস শেষ হলেই মেয়েটির সঙ্গে আলাপ করব, এই ভেবে প্রাণপণে ক্লাসে মন দিতে চেষ্টা করলাম। ক্লাস একসময় শেষ হলো, মেয়েটিকে খুঁজে পেলাম না। সেদিনও সমস্তক্ষণ মায়ের কথা ভাবছিলাম। সে রাতে অনেকদিন পর স্বপ্ন দেখলাম মাকে। মা ছোট্ট খুকি হয়ে গেছেন, ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছেন ঘরময়। আমি বলছি, মা আপনি এত হইচই করবেন না, আমি ঘুমোচ্ছি। মা বললেন, বারে আমি বুঝি এক্কা দোকাও খেলবো না? খেলুন, তবে শব্দ করে নয়। তুই খেলবি আমার সঙ্গে? না, আমি কত বড় হয়েছি দেখছেন না, আমার বুঝি এসব খেলতে আছে? খুব অবাক হয়েছিলাম স্বপ্নটা দেখে। এমন অবাস্তব স্বপ্নও দেখে মানুষ। মায়ের চারিদিকে রহস্যের মতো স্বপ্নটাও ছিল রহস্যময়। চারিদিকে রহস্যের আবরণ তুলে তিনি আজীবন আমাদের চেয়ে আলাদা হয়েছিলেন। শুধু কি তিনি, তার পরিবারের অন্য মানুষগুলিও ছিল ভিন্ন জগতের মানুষ।
অন্তত আমাদের কাছে। মাঝে মাঝে বড় মামা আসতেন বাসায়। বাবা তটস্থ হয়ে থাকতেন সারাক্ষণ। দৌড়ে মিষ্টি আনতে যেতেন। রাবেয়া গলদ ঘর্ম হয়ে চা করত, নিমকি ভাজত। বড় মামা সিকি কাপ চা আর আধখানা নিমকি খেতেন। যতক্ষণ থাকতেন অনবরত পা নাচাতেন আর সিগারেট ফুঁকতেন। আমাদের দিকে কখনো মুখ তুলে তাকিয়েছেন বলে মনে পড়ে না। বাবা অবশ্য এক ঘরে করে আমাদের নিয়ে যেতেন তার সামনে। আমরা নিজেদের নাম বলে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতাম। মামা ভীষণ অবাক হয়ে বলতেন, এরা সবাই সেইনের ছেলে মেয়ে? কি আশ্চর্য! আশ্চর্যটা যে কী কারণে তা বুঝতে না পেরে আমরা মুখ চাওয়াচাই করতাম। মামা রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলতেন, বুঝলেন নাজর সাহেব, শিরিন ছোটবেলায় মোটেই ছেলে মেয়ে দেখতে পারত না, আর তারই কিনা এতগুলি ছেলে মেয়ে। এই যে, এটি কি বড় ছেলে? মামা আঙ্গুল ধরে রাখতেন আমার দিকে। আমি ঘাড় নাড়াতাম। মামা বলতেন, কি পড়া হয়? 9-এ পড়ি। বাবা অতিরিক্ত রকমে খুশি হয়ে বলতেন, খোকা 8-এ বৃত্তি পরীক্ষা ফার্স্ট হয়েছে। জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিল। স্কুল থেকে একটা মেডেল দিয়েছে, গোল্ড মেডেল। রাবেয়া, যাও তো মা, মেডেলটা তোমার মামাকে দেখাও, ছোট ট্রাঙ্কে আছে। ব্লেডের মতো পাতলা মেডেলটা মামা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন। আবেগশূন্য গলায় বলতেন, শিরিনের মতো মেধাবী হয়েছে ছেলে। শিরিন মেট্রিকুলেশনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল। বলতে বলতে মামা গম্ভীর হয়ে যান। অপ্রাসঙ্গিকভাবে বলেন, আমাদের পরিবারটাই ছিল অন্য ধরনের, হাসি খুশি পরিবার। বাড়ির নাম ছিল কারাকানুন। দেয়ালের আড়ালে ফুলের বাগান। শিরিন নিজেই দিয়েছিল নাম। গল্পের সবাই অগ্নিরা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস শঙ্খনীল কারাগার। আজ ছিল দ্বিতীয় পর্ব। আমার গল্পটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।